ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনাদেরকে স্টেজের আমরা দুইটা চ্যাপ্টার থেকে 23টা অঙ্ক বলতে দিয়েছিলাম। একটা শিট থেকে বুলেট শিটটাকে একটু প্রিজার্ভ করে রাখবেন আপনারা, প্রয়োজন এটা যদি পারেন এটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নেবেন, কারণ এটা আপনাদের পরীক্ষা পর্যন্ত লাগবে এবং পরীক্ষা এটা থেকে আপনি মিনিমাম 90% অঙ্ক কমন পাবেন। ঠিক আছে? তো আসেন, আপনাদের অঙ্কগুলোর মধ্যে প্রথম সমস্যাটা ছিল অনেকে আছেন একজন আছেন যে ক্লাসগুলো একদম পাননি, তো ওই জন্য আমি ক্লাসগুলোর সাথে হালকা রিভিউ দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে যারা ক্লাসগুলো পাননি হচ্ছে কি, প্রথম আমরা চ্যাপ্টারটার নাম হচ্ছে ডাটা ক্লাসিফিকেশন, প্রেজেন্টেশন এন্ড টেবুলেশন এন্ড প্রেজেন্টেশন। ডাটাকে আমরা কি করতে হবে? ক্লাসিফাই করতে হবে। ক্লাসিফাই মানে হচ্ছে যেগুলোকে গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা থেকে ভাগ করে আমাদেরকে সেগুলোকে আনগ্রুপ থাকলে গ্রুপ ডাটা নিতে হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে প্রাইমারি আলোচনা। আনগ্রুপ ডাটা কোনগুলো? আনগ্রুপ ডাটা হচ্ছে আনগ্রুপড ডাটা। আনগ্রুপড ডাটা হচ্ছে সাপোজ 3, 13, 14, 24 এভাবে অগোছালো যে ডাটাগুলো থাকে এগুলোকে বলা হয় আনগ্রুপ। আর গ্রুপ হচ্ছে 10 to 20, 20 to 30, 30 to 40 এভাবে করে ভাগ করা হয়। 20 থেকে 10 থেকে 20 এর মধ্যে আছে 5, 20 থেকে 30 এর মধ্যে আছে 6, এখানে আছে 4। মানে এখানে 10 থেকে 20 এর মধ্যে 5টি সংখ্যা আছে, 20 থেকে 30 এর মধ্যে 6টি ফ্রিকোয়েন্সি আছে। এটাকে বলা হচ্ছে আমাদের গ্রুপ ডাটা। ঠিক আছে? আচ্ছা, এখন এই অঙ্কগুলোর মধ্যে আরেকটা আছে কিছু ডাটা সাজানো দুই রকমের আছে। একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজাবেন, আর ডিসেন্ডিং মানে বড় থেকে। এগুলো কিছু এলিমেন্টারি অঙ্ক, এটা আপনারা দেখতেই পারবেন। তো যেটা আপনাদের সমস্যা হচ্ছিল অঙ্কগুলো নিয়ে, ফার্স্ট সমস্যা হচ্ছিল পাই চার্ট। তো পাই চার্ট আমি একটু পরে করাবো, কারণ এটা করাতে একটু জিওমেট্রিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে, যেটা আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল নেই। তার মানে একটু পরের ক্লাসে আপনাদের যে কোনো সময় করে দেবো। আচ্ছা, প্রথম সমস্যাটা হচ্ছে স্টিম লিফ ডায়াগ্রাম। অনেকে যে জানতে চেয়েছেন স্যার স্টিম লিফ ডায়াগ্রামটা আমরা কিভাবে করব? স্টিম এন্ড লিফ ডায়াগ্রাম। স্টিম এন্ড লিফ ডায়াগ্রাম আমরা আমাদের মনের মতো মানে কয়েকটা জাস্ট অ্যাসাম্পশন করে কয়েকটা সংখ্যা লিখি। সাপোজ 10, 12, 14, 22, 24, 31, 35, only 5, 44, 56 এই টাইপের যে সংখ্যা বলে। এখন আমরা যদি স্টিম লিফ করি তাহলে আমাদের স্টিম সবসময় আগে হবে আর লিফ হচ্ছে পরে। স্টিম মানে হচ্ছে মূল। ঠিক আছে? স্টিম। এখন দেখেন 10, 12, 14 এখানে আমাদের প্রথম সংখ্যা কোনটা আছে? 1, 1, 1। তাহলে 1 এর জন্য আমরা একটা স্টিম 1 এর আন্ডারে কত আছে? 0, 2, 4। বুঝতে পেরেছি? 1 এর আন্ডারে কত আছে? 1, তারপর কত? 0, 2, 4। তারপর 2 আন্ডারে সংখ্যা কয়টা আছে? 22, 24। তাহলে আমাদের স্টিম হচ্ছে 2, সংখ্যা হচ্ছে কত? 2 and 4। এই 2, 4। 30 থেকে সংখ্যা আছে কয়টা? দুইটা, 31, 35। তাহলে 3, 1, 5, 5। এখন প্রশ্ন হচ্ছে 5 এর জন্য তো কোনো সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে স্টিম হচ্ছে 0 আর লিফ হচ্ছে 5। এটা বইতে দেখবেন কিছু কিছু অঙ্কে এই টাইপের অঙ্কগুলো একটু কমপ্লিকেটেড করে ফেলেছে, মানে অন্যভাবে দিয়েছে নিয়ম, তবে এই নিয়মটা করলেও চলবে। 0 দিয়ে আমরা 5 বসাবো। তারপর 44 এর জন্য 4, আর যেহেতু এটা প্রথমটা 4 এখানে বসছে আর বাকিটা লিফে। 56, 5 বসবে স্টিমে আর 6 বসবে লিফে। মনে রাখবেন, এখন যদি সংখ্যাটা এরকম হয় 112, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে প্রথম দুটা সংখ্যা স্টিম, পরেরটা হচ্ছে লিফ। মানে শেষ সংখ্যাটা লিফ আর বাকিটা হচ্ছে স্টিম। এইভাবে আপনাকে হিসাব করতে হবে। এটা হচ্ছে আপনার স্টিম লিফ ডায়াগ্রাম। এটা 1 দিয়ে বোঝাচ্ছে 10, দ্যাট মিনস দশক, মানে 10 থেকে 19 পর্যন্ত সংখ্যা আছে 4টি। 2 মানে হচ্ছে 20 থেকে 29 পর্যন্ত সংখ্যা আছে 2টি। এভাবে করে করে আমরা স্টিম লিফ ডায়াগ্রাম তৈরি করব। এটা পরীক্ষায় কিছুটা কম আসে, তারপরে একটু দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে যেটা গত ক্লাসে বলা হয়েছিল আমাকে, যে স্যার আমরা বাইভ্যারিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবলটা অনেকে বুঝছি না, আমাদের খাতায় করা আছে কিন্তু আমরা আপাতত মনে করতে পারছি না। ঠিক আছে? ক্লাসে বেশি অ্যাটেন্টিভ থাকলে যা হয় আর কি। যাই হোক, আসেন, বাইভ্যারিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল করার নিয়মটা হচ্ছে একই সাথে দুইটি চলকের মানে এক্স এবং ওয়াই এর ফ্রিকোয়েন্সি আমরা একসাথে করব। কীভাবে দেখেন, আমাদের 1 নম্বর অঙ্ক আপনাদেরকে যে শীটটা দিয়েছে শীটের 1 নম্বর
শীটের 1 নম্বর অঙ্কে আপনাকে বলেছে the following data represent the marks in taxation in Bangladesh and business statistics y দেওয়া আছে of 13 students. Prepare a bivariate frequency distribution table. আচ্ছা, এখন দেখেন ফার্স্ট আপনাকে যেটা করতে হবে for x দিয়ে x এর ক্লাস ইন্টারভ্যাল x এর হাইয়েস্ট ভ্যালু, আমি সংক্ষেপে hb লিখছি, আপনারা পরীক্ষায় হাইয়েস্ট ভ্যালু লিখবেন। x এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 62 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে আই থিং 15, ঠিক আছে। আর সুতরাং ক্লাস ইন্টারভ্যালটা হচ্ছে কত, সূত্র প্রয়োগ করতে হবে আমাদের। ক্লাস ইন্টারভ্যাল সূত্র হচ্ছে উপরে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, নিচে হচ্ছে 1 প্লাস 3.322 log n। এই রুলটাকে কি রুল বলে, কে কে আছেন লাইভে দেখি? আচ্ছা, অর্পণ আছে, মনে আছে কিনা জানি না, অর্পণ সাফরিন, যাই হোক, এটা হচ্ছে আপনার স্ট্রোগেস রুল, এটাকে বলা হয় স্ট্রোগেস রুল, ঠিক আছে। তো আমরা মানগুলো একটু বসাবো আগে। 62 মাইনাস 15 1 প্লাস 3.322 log, এখানে সংখ্যা হচ্ছে 13টি, প্রশ্নটা আগেই বলে দিয়েছে আপনাকে। এবার আমরা ক্যালকুলেশন করে বের করব আমাদের অ্যানসারটা কত আসে। ফার্স্টে log 30 into 3.3322 প্লাস 1, ঠিক আছে, 47 ভাগ আনসার, তাহলে কত 9.99 আসছে। সবসময় মনে রাখবেন 9.99 দিয়ে তো অঙ্ক করা যাবে না, তাহলে আমরা এই চিহ্নটা দিয়ে 10 লিখব, অ্যাপ্রক্স, মানে আমরা 10 সংখ্যাটা ধরে এটার অঙ্কটা করব। একইভাবে আমরা ফর y করব। ফর y এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আপনার 75 92 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 40, if I am not wrong it's 40। তাহলে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে highest value minus lowest value divided by 1 plus 322 log, আমি আবার বলছি, বলা হয় স্ট্রোগেস রুল। কোন অঙ্কে যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া না থাকে, কত ক্লাস ইন্টারভ্যাল দ্বারা আপনি অঙ্ক করবেন না থাকে, তাহলে অবশ্যই আপনাকে স্ট্রোগেস রুল ফলো করে ক্যালকুলেশন করে বের করতে হবে এটা। তাহলে আমাদের 92 minus 40 divided by 1 plus 3.322 log 13, তাহলে মানটা বের করব আমরা। log 13 into 3.322 plus 1, উপরে হচ্ছে আপনার 52 ভাগ আনসার, তাহলে 11.06 দিয়ে করা যাবে না, তাই 10 এর কাছাকাছি আমরা এটাও 10 ধরব। এখন আসেন আমরা কিভাবে বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশন টেবিলটা করব। একটু পর্যন্ত আপনাকে বুঝতে পেরেছেন, যদি কোনো সময় থাকে ক্লাস পরবর্তী এর মধ্যে আপনারা দেখাবেন, মানে ক্লাস পরবর্তী যে এটা যেহেতু ফেসবুক শেয়ার থাকবে, গ্রুপ আছে, গ্রুপে জানাবেন যে আমি পোর্শনটা বুঝি না, আমাকে বুঝিয়ে দেবেন, ঠিক আছে। আসলে আমরা চার্ট করি, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি আমি, আপনারা লিখেছেন আশা করি। ফার্স্ট হচ্ছে আমরা উপরে x নিচে y। এখন আরেকজন বলবেন না আমি উপরে y দেবো নিচে x দেবো, হোয়াটএভার, যে কোনো একটা দিতে পারি। আমি উপরে x বসালে নিচে y হবে, আর নিচে উপরে y বসালে নিচে x হবে, ঠিক আছে। আমরা হিসাব করে নিচ্ছি উপরে x নিচে y। তাহলে x আমার কত আছে এখানে 15 হচ্ছে লোয়েস্ট, তাহলে 15 থেকে 25 একটা, 25 থেকে 35 একটা, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, আর একটা ঘর এক্সট্রা করতে হবে টোটাল ঘরের জন্য। আর y এর ক্ষেত্রে আমার লোয়েস্ট হচ্ছে 40, তাহলে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, একটা ঘর বাড়তি টোটালের জন্য। উপরে লিখবেন bivariate frequency distribution table। আচ্ছা, x এর ক্ষেত্রে হচ্ছে 15 থেকে 25, 25 to 35, 35 to 45, 45 to 55, 55 to 65, and last total। আচ্ছা, নিচে হচ্ছে 40 to 50, 50 to 60,
60 to 70, 70 to 80, 80 to 90 and 90 to 100 নিচে হচ্ছে টোটাল। মানে নিচের লেখাটা কি দেখা যাচ্ছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম জোড়ায় জোড়ায় মান বসাতে হবে, নট সিঙ্গেল মান, অবশ্যই জোড়ায় জোড়ায় মান। প্রথম জোড়ার মানটা হচ্ছে 32 75, x এর 32 y এর 75। x এর 32 কোথায় আছে? এখানে আছে, এবার সেকেন্ড কলামে। আর 75 কোথায় হবে? তাহলে 70 থেকে 80, তাহলে এখানে কি হবে? একটা, দুইটার জন্য একটা কি হবে? টালি হবে, ঠিক আছে? আমি আবার বলছি 32 75, তাহলে x এর জন্য 32, তাহলে 25 থেকে 35 এর ঘরে x। আর তাহলে এই বরাবর 75 কোথায় আছে? এখানে আছে, 70 থেকে 80, তাহলে এখানে হচ্ছে একটা টালি হলো, ঠিক আছে? একটু কিন্তু তাড়াতাড়ি করছি, মানে বাকিটা আমি নিজের মতো করে নিচ্ছি, আপনারা বুঝে নেন। 50 48, 15 কোথায় হবে? এখানে। 48 কোথায় হবে? এখানে একটা। তারপর 21 54, 21 আছে এখানে, 54 আছে এখানে, 50 থেকে 60 এর মধ্যে। 27 70, 27 হচ্ছে এখানে, আর 70 হবে আপনার এখন। এখানে একটা প্রশ্ন আছে, 60 থেকে 70, 70 থেকে 80। স্যার আমি 70টা কোথায় বসাবো? অবশ্যই ওপেনিং ক্লাস, মানে 70টা যেখানে শুরুতে আসবে সেখানেই বসবে, শেষের ক্লাস না। অর্থাৎ এখানে 60 থেকে 70 বলতে বোঝাচ্ছে 60 থেকে 69, নট 70। 70 বসবে তার নিচের পোর্শনে, ঠিক আছে? তাহলে আমাদের কত ছিল মাত্র? 27 আর 70। 27 হচ্ছে এখানে আর 70 হচ্ছে এখানে। তারপর হচ্ছে 58 92, 58 হচ্ছে এখানে, 92 হচ্ছে আপনার একদম লাস্টে। 47 53, 47 হচ্ছে এখানে, 53 হচ্ছে এখানে। আচ্ছা, তো 58 74, 58 74, 46 85, 46 85, 46 85, 50 65, 50 65, 40 62, 40 62, 54 73, 54 73। আমি দাঁড়িয়ে টান দিচ্ছি, আপনার পরে আবার এটা একটু ভালো করে চেক করে একটা একটা করে দেখবেন। 62 77, 62 আছে এখানে, 77 আছে আপনার 70 থেকে 80 তে। আর 37 40, 37 হচ্ছে এখানে, 40 হচ্ছে এখানে। তাহলে এবার মানগুলো একটু যোগ করি আমরা, পাশাপাশি যোগ হবে, উপরে নিচে যোগ হবে, ঠিক আছে? খেয়াল করেন, একে একে 2, একে একে 2 2 5 1 1, তাহলে টোটাল কত আসলো? 2 2 4 4 2 6 6 5 11 11 2 13। এবার আসেন উপর থেকে নিচে, 3 4 1 2 3 3 2 5 5 এর থেকে 6 6 4 10 10 3 13। দ্যাট মিন্স উপর থেকে হিসাব করলো 13, নিচ থেকে হিসাব করলো 13। এইভাবে আপনাকে বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল করতে হবে। আর পরীক্ষায় সাধারণত এই ধরনের অঙ্ক যদি আসে 13 14 বা 15টার বেশি সংখ্যা এখানে দেবে না, কারণ এটা হচ্ছে যেহেতু নাম্বারের জন্য আসবে, এটা 10 নম্বরের জন্য আসবে না অঙ্কটা, 4 নম্বরের জন্য আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে আপনাদের দুটো প্রবলেম আমাকে কালকে গ্রুপে আপনারা জানিয়েছিলেন, একটা হচ্ছে স্টিম লিফ ডায়াগ্রাম, আর একটা হচ্ছে আপনাদের কি বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল। তো দুইটা পোর্শনে আপনাদেরকে করানো হয়েছে। আর যেটা গ্রাফের ব্যাপার আছে, এখানে অজীব আছে একটা, হিস্টোগ্রাম আছে একটা, এগুলো আমি মুখে একটু আলোচনা করছি, কারণ এখানে গ্রাফ দেখানো সম্ভব হয়তো আপনার একটু বুঝতে সমস্যা হতে পারে। পরে যখন আমরা ক্লাস করব পরের ক্লাসগুলোতে, তখন আশা করি আমরা এটা দেখে দেবো। পরীক্ষায় একটা গ্রাফ অবশ্যই আপনাদের 100% শিট, এবং আপনারা এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, আপনারা যদি এই বুলেট শিটটা ভালো করে পড়েন, এই বুলেট শিট থেকে আপনারা মিনিমাম 90% অঙ্ক কমন পাবেন, যদি কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। আর প্রশ্নটা হচ্ছে আপনাকে পরীক্ষায় অঙ্ক দেবে 8টা, আপনার কাছে করতে হবে 5টা। তো আমি সবসময় আপনাদেরকে বলি আপনার দরকার 5টা, আপনার 8টা দরকার নেই। তো ওই 5টা আপনি এখান থেকে অবশ্যই পাবেন। এবং আপনাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে, পার্ট বি তো পার্ট সি। তো পার্ট বিতে এটা খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক পার্ট বির জন্য। আচ্ছা, এবার আসেন আমরা যদি বলি অজীব কোনটা, হিস্টোগ্রাম কি, ঠিক আছে? অজীব হচ্ছে হিস্টোগ্রাম, অজীব ফ্রিকোয়েন্সি। আমাদের আছে প্রথমে আছে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম করতে কোনো গ্রাফ লাগে না। যখনই দেখবেন কোনো অঙ্কের মধ্যে যদি কোনো ক্লাস দেওয়া না থাকে, ইয়ার দেওয়া আছে, ঠিক আছে, এরকম কোনো অঙ্ক যদি আপনাকে বার বলে যে একটা ট্যাবলে বসা, তাহলে মনে করবেন এটা বার ডায়াগ্রাম। আর যদি কখনো হিস্টোগ্রাম করতে বলে, তাহলে হিস্টোগ্রাম আমরা পারি। হিস্টোগ্রাম থেকে মোট নির্ণয় করতে হয়, মোট বের করার জন্য হিস্টোগ্রাম, এগুলো আপনাদেরকে আগে করিয়েছে, পাশে একটু দেখবেন। যদি কোনো প্রবলেম তাও থাকে আমাকে বলবেন, আমি যে চেষ্টা করবো পরে আপনাদেরকে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে জানানোর জন্য, ঠিক আছে? তো যেহেতু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা এখন করাচ্ছি না, কারণ এটা করতে গেলে
সময় যাবে এবং আপনারা হয়তো বুঝতেও পারবেন না, কারণ ওখান থেকে গ্রাফটা এখানে এঁকে দেখানো সম্ভব না। ঠিক আছে, এটা আমরা পরে আপনাদের ক্লাসে দেখিয়ে দেবো। আর যারা পারেন তারা তো মোস্ট ওয়েলকাম, বাসায় চেষ্টা করবেন করার জন্য। ঠিক আছে, এবার আসেন সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এখান থেকে কি অঙ্ক আসছে? এখান থেকে স্যার অঙ্ক আসবেই, এটাতে কোনো সন্দেহ নেই যে অঙ্ক আসবে না। 100% শিওর আপনি এখান থেকে একটা অঙ্ক পাবেন। ফার্স্ট অঙ্কটা হচ্ছে কোনটা ম্যাম? এখানে আপনাদের ফার্স্ট অঙ্ক দেওয়া আছে কি একটা কারেক্ট মিন তৈরি করতে হয়, মিন বের করতে হয়। কারেক্ট মিন বের করার অঙ্ক প্রায় সময় আসে, এটা আপনাদের পরীক্ষা আসতে পারে। কারেক্ট মিন বের করার সূত্র, সেটার ফর্মুলা আপনাদেরকে এগিয়ে দিয়েছে। প্রথমে আপনি ইনকারেক্ট ভ্যালুটা বের করবেন, সেখান থেকে কারেক্ট ভ্যালু বের করে জাস্ট কারেক্ট মিনটা বের করবেন। এটা আপনাকে ক্লাসে করানো হয়েছে, দেখে নেবেন। 2 নম্বর অঙ্কটা হচ্ছে আপনাকে বলছে কি এখানে কি নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন, মিন মিডিয়ান মোড করতে হয় এবং নেচার বের করতে হয়। তো মিন মিডিয়ান মোডটা আমরা বের করতে পারি, এটা নতুন কিছু না, আমরা জানি সেটা কীভাবে বের করতে হয়। এখন নেচারটা কীভাবে আমরা করবো একটু দেখিয়ে দিচ্ছি। নেচার হচ্ছে ধরে নেন আপনার মিন এসছে 58, আপনার মোড মিডিয়ান এসছে 56, আপনার মোড এসছে 55। ঠিক আছে, তাহলে এখন আপনার এই অঙ্কের মধ্যে মিন সবচেয়ে বড়, তারপর মিডিয়ান, তারপর হচ্ছে মোড। তাহলে মিন সবচেয়ে বড়, তাহলে সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউশনটা হবে, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন করে দেবেন, সেটা আপনি মেপে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, পাশাপাশি দূরত্বটা মোটামুটি একটু মেজারমেন্ট করে দেবেন। প্রথমটা বেশি, যেহেতু মিন বড়, ফার্স্টে মিন, তারপর মিডিয়ান, ঠিক আছে, তারপর মোড। অর্থাৎ মিনটা বড়, মিডিয়ানটা একটু ছোট, মোডটা তার চেয়ে একটু ছোট। এরপর এখান থেকে একটা টান নেবেন, এটা এভাবে দিয়ে জাস্ট এইভাবে টেনে দেবেন। তাহলে এটা দেখেন আপনার হাতের কোন পাশে করছে? ডান পাশে। তাহলে এটাকে বলা হচ্ছে রাইট স্কিউড। অর্থাৎ কোনো অঙ্কে যদি আপনার মিন বড় হয়, মিডিয়ান ছোট, মিডিয়ান এখানেই থাকবে, আর যদি মোড ছোট হয় তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে মানটা কিরকম হবে? নেচারটা এর উপর থেকে গিয়ে ডান দিকে এটা স্কিউড, স্কিউড মানে সুচালো হয়ে যাবে। আর যদি মোড বড় হয়, মিডিয়ান তো মাঝখানেই থাকবে আর মিনটা ছোট সবচেয়ে, তাহলে সেক্ষেত্রে মোড দিয়ে অঙ্ক মানটা উঠবে, নামবে কোন দিক দিয়ে? মিন দিয়ে। দ্যাট মিনস তখন চিহ্নটা কিরকম হবে আপনাদের? তখন চিহ্নটা হবে যদি এমন হয় মিন হচ্ছে আপনার 56, মিডিয়ান হচ্ছে 54 আর মোড হচ্ছে 58। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে? মিন এটা 52 বলেন, মিন সবচেয়ে ছোট, তারপর হচ্ছে মিডিয়ান, তারপর হচ্ছে মোড। তবে মোড সবচেয়ে বড়। সেক্ষেত্রে চারটা হবে এরকম, মিনটা ছোট, মিডিয়ানটা একটু বড়, মোডটা আরেকটু বড়। তখন এই পাশ থেকে এটা মানটা উঠবে, এদিকে গিয়ে নামবে। তার মানে এটাকে বলা হচ্ছে লেফট স্কিউড। ঠিক আছে, অর্থাৎ আপনার হাতের বাম পাশে যদি সংখ্যাটা নামে, রেখাটা নামে, তাহলে সেটা লেফট স্কিউড, আর আপনার হাতের ডান পাশে যদি নামে সেটাকে বলা হচ্ছে রাইট স্কিউড। এটা ডিপেন্ড করছে আপনার মান যেটা আপনি বের করবেন সেটার উপর। তবে কোনো অবস্থাতে কিন্তু মিডিয়ানের মানটা ওই দুইটা মিন আর মোডের থেকে বড় হবে না। যদি চলেও আসে আপনার মানটা, তাহলে বুঝতে হবে আপনার কোথাও না কোথাও একটা ছোট ভুল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলার ছিল, সেটা হচ্ছে যখন আমরা মোড নির্ণয় করি, ইউজুয়ালি মোড নির্ণয় করতে আমরা জানি কি লাগে? ক্লাস লাগে, ফ্রিকোয়েন্সি লাগে। কিন্তু যদি ক্লাস ফ্রিকোয়েন্সি থাকা আছে, কিন্তু আপনি তারপরেও মোড কিন্তু অনেক সময় দেখা যায় নর্মাল সূত্র দিয়ে বের করা নাও যেতে পারে। কেন আমি বলি, ধরে নেন আপনার একটা অঙ্কের ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি আছে 24, 22, 21, 16, 17, 26, 26। তাহলে দেখেন হাইস্ট ফ্রিকোয়েন্সি কত? এখানে 26, বাট 26 কয়টা হয়ে গেল? এখানে দুইটা। এটা একটা সমস্যা, দুইটা হাইস্ট ফ্রিকোয়েন্সি কিন্তু নর্মাল মোডের সূত্র প্রয়োগ করা যাবে না। আমরা জানি মোডের ক্ষেত্রে একটা হাইস্ট ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা F0 ধরি, এর উপরেরটা আমরা F1 ধরবো, নিচেরটা আমরা F2 ধরি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেহেতু দুইটা আপনার হাইস্ট ফ্রিকোয়েন্সি 26 চলে এসছে, তাহলে এক্ষেত্রে আপনি কিন্তু এটাকে মোড নর্মাল সূত্র প্রয়োগ করে করতে পারবেন না। আরেকটা নিয়ম হতে পারে, যেমন ধরেন এখানে 23 আছে, ঠিক আছে, তাহলে হাইস্ট কত? 26। এটা সবার নিচে, এটাও কিন্তু হবে না, কারণ সবার নিচে যদি হয়, এটা যদি F0 ধরি, F2 ধরার মতো তো কোনো মান আমার কাছে নেই। আবার যদি এমন হয় এটা 20 বাট এটা 24, তাহলে সবচেয়ে বড় 24, বাট এটার উপরে তো কোনো সংখ্যা নেই, তাহলে এক্ষেত্রেও কিন্তু মোড করা যাবে না। সেক্ষেত্রে মোড নির্ণয় করতে গেলে আপনাকে যেটা করতে হবে,
আমরা এটা আপনাদেরকে ক্লাসে অনেকবার বলেছিলাম, অঙ্কের মধ্যে যদি হাইস্ট ফ্রিকোয়েন্সি দুইটা থাকে অথবা হাইস্ট ফ্রিকোয়েন্সি সবার উপরে অথবা সবার নিচে থাকে, তখন আপনার মোডের সূত্র হচ্ছে মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। ঠিক আছে, অর্থাৎ মিডিয়ানের মান বের করবেন, মিনের মান বের করবেন। মিডিয়ানের মানটাকে 3 দিয়ে গুণ করবেন, মিনের মানকে 2 দিয়ে গুণ করবেন। ঠিক আছে, এরপর যেটা পাবে সেটা হচ্ছে আপনার উদ্দিষ্ট আনসার। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলা ছিল, জিওমেট্রিক মিন, এটা পারবেন আশা করি মোড নির্ণয় করা। আচ্ছা সেন্ট্রাল 50%, এবার আসুন সেন্ট্রাল 50%। তার আগে একটা কথা বলি, যখনই মিন মিডিয়ান মোড করবেন, যদি কোনো ফ্রিকোয়েন্সি এমন থাকে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, প্রত্যেকটা অর্থাৎ এই 20 21 পার্থক্য কত 1, 30 31 পার্থক্য কত 1, এরকম 1 যদি থাকে তাহলে অবশ্যই রিয়েল ক্লাস করতে হবে। কখন? মিন মিডিয়ান মোড নির্ণয় করার সময়। ঠিক আছে, একটু মাথায় রাখবেন। এবার আসেন সেন্ট্রাল 50%। সেন্ট্রাল 50% যে কথা, সেন্ট্রাল ভ্যালু বললেও একই কথা। সেন্ট্রাল 50%, সেন্ট্রাল ভ্যালু, মিডল 50%, যেটাই বলুন না কেন, সেন্ট্রাল শব্দ 50% বললে আপনার কিন্তু সূত্র বের করতে হবে Q1 আর Q3, এটা মুখস্থ রাখবেন। যখনই আপনাকে কোনো অঙ্কে সেন্ট্রাল 50% বের করতে বলবে, তখন আপনার Q1 এবং Q3 বের করবেন। আর Q1 Q3 কীভাবে বের করে সেগুলো আপনাদেরকে ক্লাসে দেখানো হয়েছে, আপনাদের খাতা খুললেই পাবেন। মিডিয়ান যেভাবে বের করে Q1 Q3 বের করার নিয়মটাও অলমোস্ট সেম। তবে আমি আবার বলছি, যদি আপনার কোনো অঙ্কে সেন্ট্রাল 50% বলে, তাহলে সেক্ষেত্রে আপনারা বের করবেন কি Q1 Q3। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক ছিল, আরেকটা এখন সবসময় যে সেন্ট্রাল 50% বলবে তা কিন্তু না। যদি বলে ফর সেন্ট্রাল 40%, সেন্ট্রাল 40% বললে আমরা কি করব? সেন্ট্রাল 40% দেখেন, ফার্স্টে 10 20 30 40 50 60 70 80 90 100 আমরা লিখবো আগে। ঠিক আছে, লেখার পর সেন্ট্রাল 50% মানে 40, তাহলে 40 মানে এটা, তাহলে 40 এক ঘর পিছনে গেলে 30, এক ঘর পরে গেলে 50, 50 থেকে 30 গেলে কি 40 হয়? হয় না, তাহলে এটা হবে না, ক্যান্সেল। আরেক ঘর সামনের দিকে যায় তাহলে 60, আর আরেক ঘর পিছনে দিয়ে গেলে 20, তাহলে 60 থেকে 20 গেলে কত হয়? 40। ঠিক আছে, 60 থেকে 20 গেলে 40। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আপনি বের করবেন 60 পার্সেন্টাইলের মান এবং 20 পার্সেন্টাইলের মান। 60 পার্সেন্টাইল থেকে 20 পার্সেন্টাইল বাদ দিতে হবে। আর পার্সেন্টাইল কিভাবে বের করতে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। পার্সেন্টাইলের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে উপরে 100, নিচে সরি n/100। ঠিক আছে, আর Q1 এর বেলায় হচ্ছে n/4, আর Q3 এর বেলায় হচ্ছে n/4। ঠিক আছে, আচ্ছা এখানে আর যে অঙ্কগুলো আছে মিসিং ফ্রিকোয়েন্সি, এটা শীটে দুটো অঙ্ক আছে, ওই দুটো অঙ্ক দেখলেই চলবে, এগুলোর বাইরে কোনো অঙ্ক আসবে না পরীক্ষায়। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 13 নম্বর অঙ্কে বলছে the daily profits in Dhaka of 100 shops are distributed as follows. Draw a histogram of the data and then find the modal value. Modal value বের করতে বলেছে, মানে মোড। আচ্ছা আবার check this value with the calculated value। এটা যখন বলবে, ফার্স্ট আপনি নর্মালি মোড বের করবেন, মানে খাতায় বের করবেন, যেভাবে আপনি বের করেন। মোড নির্ণয় করার পর দেন আপনি হিস্টোগ্রাম আঁকবেন, হিস্টোগ্রামের মানে গ্রাফিক হিস্টোগ্রাম আঁকবেন। তবে সেই হিস্টোগ্রাম থেকে আপনি আবার মোড বের করবেন। আর হিস্টোগ্রাম থেকে কীভাবে মোড বের করতে সেটা আপনাদের গ্রাফগুলোতে পড়া আছে, আপনাকে আলাদা খাতা বানাতে বলেছিলাম। আপনারা সেখানে এগুলোকে আপনারা ওই যে গ্লু স্টিক দিয়ে লাগিয়ে রেখেছেন, ওখানে হয়তো দেখলে পাবেন। তো আপনারা যেটা করতে হবে, ফার্স্ট হিস্টোগ্রামের মোডটা বের করে দেখবেন, ক্যালকুলেট করে মোডটা বের করবেন, তারপর হিস্টোগ্রাম থেকে মোডটা বের করবেন। দেখবেন কাছাকাছি একটা হয়তো বা যেহেতু গ্রাফে আঁকবেন একটু হালকা একটু ফ্র্যাকশন আসতে পারে, যেমন 47.33 আসছে আপনার আনসারটা, কিন্তু আপনি গ্রাফে যখন করছেন তখন দেখা গেল আনসারটা আসছে 47.5 কিংবা 48, তাহলে পার্থক্যটা 1-এর চেয়ে কম, তাহলে এক্ষেত্রে এটা অবশ্যই অ্যাকসেপ্টেবল। তখন আপনাকে লিখতে হবে সো ক্যালকুলেটেড ভ্যালু অ্যান্ড দ্য value from histogram is almost same. আরেকটা মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক আছে। মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক তো বললাম যে ক্লাসে যেগুলো পড়িয়েছি এগুলো দেখলেই চলবে। ঠিক আছে, আর যে অঙ্কগুলো আছে ওগুলো মোটামুটি আপনারা পারবেন। ঠিক আছে, 1 থেকে 23 পর্যন্ত আমি দিয়েছিলাম, 23 না, হ্যাঁ 1 থেকে 23 পর্যন্ত আপনাদের, আমার শিফটটা একটু পুরোনো তাই ইংলিশটা আছে এখানে, তো আপনাদের কাছে 23 পর্যন্ত দিয়েছিলাম। তো 23 পর্যন্ত আমরা আপনারা সবাই করেছেন কিনা আমি জানি না, তো আমি নতুন কোনো অঙ্ক আপনাদেরকে আজকে দিচ্ছি না। ঠিক আছে, আপনারা যে ক্লাসগুলো যেটা করালাম এখানের মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ক্লাসে আমাকে জানাবেন। আপনার কালকে আমাকে অবশ্যই 1 থেকে 23 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো আমাকে দেখাতে হবে, বা আমি
গ্রুপে জিজ্ঞেস করবো, যাকে যে অঙ্কটা বলবো সেই অঙ্কটাই আমাকে ছবি তুলে পাঠাতে হবে, ঠিক আছে? আমি কালকে এটা ধরবো আপনাদেরকে, কালকে সকালে। তো আপনি আজকে রাতের মধ্যে অঙ্কগুলো করেন। যদি অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যা ফেস করেন যে স্যার আমি অঙ্কটা করতে গেছি, আপনি আপনার লেকচার শোনার পর অঙ্কটা পারছি না, তাহলে সেটা অবশ্যই আমি করে দেবো, এটা আপনার টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? বা যদি খাতায় থাকে খাতা থেকে দেখবেন, যদি কোনো কারণে না বুঝেন বইয়ের হেল্প নেবেন। বইয়ের হেল্প না পারলে তখন আমাকে জানাবেন, স্যার আমি বুঝিনি, আমি তো বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আপনাদের টোটাল আজকে সেকেন্ড ক্লাসে অনেকগুলো অন্য চ্যাপ্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আপনারা পারেননি সময়ের কারণে, কিংবা ধরেন অনেকে পারছেন না, সেজন্য আমি আজকের দিনটা সময় দিলাম। আপনারা আজকে আবার নতুন করে কী করেন, এই অঙ্কগুলো আবার করতে চেষ্টা করেন, যেগুলো পারেননি সেটা না পারলে বই থেকে হেল্প নেন। বই থেকে হেল্প নেন, আমার লেকচারটা শুনেন, লেকচারটা শোনার পর বইয়ে হেল্প নেন। তাও যদি না পারেন অবশ্যই আমাকে নকবেন গ্রুপে, যে স্যার আমি এত নম্বর অঙ্কটা পাচ্ছি না, আমাকে এটা একটু সলভ করে দেবেন। অবশ্যই আমাদের চেষ্টা করবো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য, ঠিক আছে? কালকে সকালে আমি যখন গ্রুপে আপনারা সবাই থাকবেন, আমি একটা টাইম বলবো ওই টাইমে, এবং আমি যাকে নাম্বার অঙ্কটা বলবো সে নাম্বার অঙ্কটা ছবিগুলো আমাকে পাঠাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো অঙ্কটা করেছেন কি করেন। আর এখন অঙ্ক করেছেন কি করেন এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনাদের উপর, কারণ যেহেতু অনলাইন ক্লাস, আপনাদের টোটাল স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট আছে আপনার টোটাল 14-15 জন স্টুডেন্ট, সবার খাতা চেক করা আমার পক্ষে সম্ভব না সময়ের কারণে, বা এটা হোয়াটসঅ্যাপে বারবার এতগুলো ছবি আপলোড দেওয়া সম্ভব না, ঠিক আছে? এটা আপনার নিজ দায়িত্ব অঙ্কটা করবেন, ঠিক আছে? করার পর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন, কারণ প্রথম 3টা চ্যাপ্টার থেকে আপনারা পরীক্ষায় 30 নম্বর অঙ্ক পাবেন। 30 প্লাস যদি পার্ট বিতে 3টা, তাহলে কত হলো টোটাল 42 নম্বর অঙ্ক। 42 নম্বরের অঙ্ক শুধু আমরা প্রথম 3টা চ্যাপ্টার ভালো করে করতে পারলেই পেয়ে যাবো। কি বলছি, প্রথম 3টা চ্যাপ্টার, মানে এখন যে 2টা চ্যাপ্টার চলছে এটা, আর এরপরে ডিসপারশন, 2টা চ্যাপ্টার যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা কি পাবো, এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা, একটা না 3টা করে অঙ্ক পার্ট বিতেও পাবো, পার্ট সিতে পাবো। দ্যাট মিনস টোটাল 42 নম্বর অঙ্ক, ঠিক আছে? আর 42 নম্বর অঙ্ক যদি আপনি করতে পারেন সঠিকভাবে, তাহলে মনে করবেন আপনার জ্যাকপট, এরপর অঙ্কগুলো আপনি ইজিলি পাবেন। আর যে 42 নম্বর অঙ্ক পারফেক্টলি করতে পারে, আমাদের একটা অটোমেটিক কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে? তো আপনাদের নতুন ভিডিও কালকে দেওয়া হবে, মানে নতুন ক্লাসে। আজকে আবার 23 পর্যন্ত অঙ্কগুলো বাসায় করেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ক্লাসে জানান। আর আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আপনাদের ক্লাসে যারা অ্যাটেন্ড করছে তারা করছে, যদি আপনাদের যারা কোচিংয়ে আগে পড়েনি এমন কোনো ফ্রেন্ডও যদি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে চায় অবশ্যই ওয়েলকাম করবেন। আমি ওয়েলকাম করছি, আমাকে জানাবেন যে স্যার ও করতে যাচ্ছে, আমি ওকে অ্যাড করে নেবো এবং সেও আমাদের সাথে ক্লাসটা করবে। কারণ এখন যেহেতু অনেক কোচিংয়ে অনলাইন ক্লাস চলছে, অনেক কোচিং ক্লাসেই বন্ধু হয়তো অনেকে পড়তে চাচ্ছে, যদি কেউ পড়তে চায় অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো বাসায় অঙ্ক করেন, দেখেন, যদি কোনো সমস্যা থাকে গ্রুপে জানান, আমাকে নক দেন, আমি অবশ্যই আপনাকে সলভ করে দেবো, ঠিক আছে? সময়টা নষ্ট করবেন না, এই সময়টাতে পড়ালেখা করেন, ঠিক আছে? কারণ সময়টা পেয়েছেন পড়ালেখা করার জন্য, এখন আপনাদের অন্য কোনো কাজ নেই, শুধু পড়ালেখাটাকে কনসেন্ট্রেট করেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।